ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, কে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকবেন, গণতান্ত্রিক পরিবেশে কি ভোট হবে, কতটুকু সুষ্ঠু হবে, এসব নানা বিষয়ে প্রথম আলো একটি জরিপ চালিয়েছে। 3 দিন ধরে সেই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে, আজ ছিল শেষ দিন। সার্বিক ফলাফল নিয়ে এবং এর বিশ্লেষণ নিয়ে আজ আলোচনা করব। আলোচনায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ, আর সঙ্গে আছি আমি আব্দুল্লাল হুসাইন। রাজীব আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে প্রথম আলোর জরিপ শেষ হলো এবং এই 3 দিনের আয়োজন, ছাপা পত্রিকায় এবং অনলাইনে অসংখ্য নিউজ গিয়েছে, এই যে এত জরিপ, বিভিন্ন বিষয়ে জরিপ হয়েছে, এই জরিপ আসলে কি বার্তা দিচ্ছে? এই জরিপে অনেকগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্ন এক একজনের জন্য এক এক ধরনের বার্তা দিয়েছে। সরকারের জন্য বার্তা আছে, বিএনপির প্রতি বার্তা আছে, অন্যান্য রাজনৈতিক দল যেমন জামাত, এনসিপির প্রতি বার্তা আছে, আওয়ামী লীগ বিষয়ে মানুষের মনোভাব উঠে এসছে। আপনি যদি স্পেসিফিক করেন যে কোন বার্তা জানতে চান, তাহলে আমি সেটা বলতে পারি। যেমন সরকারের প্রতি নানা ধরনের বার্তা আছে, যেমন জাতীয় নির্বাচন সামনে, তো সেই নির্বাচনে ভোট গ্রহণ কেমন হবে, সরকার সেখানে কতটুকু মানে সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কতটুকু, এরকম নানা বিষয় এবং বিভিন্ন বিষয় যেমন দ্রব্যমূল্য থেকে বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণে সরকার কতটুকু, তাদের সাফল্য কতটুকু, এসব বিষয়ে নানা বিষয়ে মানুষের মতামত উঠে এসেছে। তো এইখানে আসলে এটা কি আসলে সরকারের প্রতি কোনো বার্তা দিচ্ছে? দেখেন, আমি যদি প্রথমটা বলি, যে আপনি বললেন নির্বাচন, আমরা জানি যে আজ অথবা আগামীকাল 2-1 দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন হওয়ার কথা। আমাদের জরিপে এসছে যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এটা মনে করে হলো 50% মানুষ। মানে বড় অংশের মানুষ হলো কিছুটা আশাবাদী এবং মাত্র 5-6% মানুষ হলো অত্যন্ত আশাবাদী। এই দুটো মিলিয়ে 50% হয়। বাকি 50% কিন্তু আশাবাদের কথা বলেনি। দেখেন, 34% মানুষ হতাশার কথা বলেছে, বাকিরা হলো বলেছে যে তারা আসলে নিশ্চিত নয়। তার মানে একটা জনগোষ্ঠী ভোটে যাচ্ছে, ইলেকশনের বাকি 3 মাসের মতো, 3 মাসেরও কম। সেই সময় জনমন বলছে যে আমরা আসলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটা নিয়ে আশাবাদী নই, বা অর্ধেক আশাবাদী নই। তাহলে এটা তো কোনো রাজনৈতিক সরকার নয় যে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে বা নিরপেক্ষ হবে, সেই আশাবাদ মানুষের মধ্যে থাকতো না। কিন্তু এখন তো অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নিরপেক্ষ সরকার। তো তাদের কেন এই বিষয়ে মানুষ আশাবাদী হতে পারছে না, সেই কারণটা সরকারকে অবশ্যই খোঁজা উচিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। তবে একটা জিনিস হলো কি, এই জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে 21 থেকে 28 অক্টোবর সময়ে। তারপরে বেশ খানিকটা সময় গেছে। আমরা দেখেছি যে ডিসিদের পদায়নের ক্ষেত্রে সরকার লটারি করেছে, এসপিদের পদায়নের ক্ষেত্রে লটারি করেছে। আমার মনে হয় যে মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে আরও শক্ত পদক্ষেপ দরকার, বিশেষ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন উঠিয়ে আনার বিষয়ে। সে বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হলো মানুষের সংশয়টা বেশি। একটা বিষয় আপনার উত্তরের সঙ্গে একটু জানিয়ে রাখি দর্শকদের, যে এবার একটি প্রশ্ন ছিল জরিপে, আপনি কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাবেন? এখানে আগ্রহ দেখিয়েছেন 92% মানুষ। তার মানে সামনে নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি হবে এবং অসংখ্য মানুষ ভোট দিবেন, যার কারণে এই সুষ্ঠু নির্বাচনের বিষয়টা এখানে আরো বেশি প্রাসঙ্গিক। তার মানে কি দাঁড়ায় যে মানুষ আসলে ভোট দিতে চায়, ভোট দিতে আগ্রহী। মানুষ কিন্তু সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি প্রায় 1.5 দশক। তো মানুষ ভোট দিতে চায়, কিন্তু কথা হলো ভোট নিরপেক্ষ সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে বড় অংশের মানুষের মধ্যে সংশয় রয়ে গেছে। আরেকটা বিষয় যে জরিপে আরেকটি প্রশ্ন ছিল যে ভোট যদি সুষ্ঠু হয় আগামী সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে, কোন দল জয়লাভ করবে বলে মনে করেন? এখানে দেখা যাচ্ছে যে প্রায় 67% মানুষ বিএনপির পক্ষে মতামত, 66%, প্রায় 66% মানুষ বিএনপির পক্ষে মতামত দিয়েছে। জামায়াতের পক্ষে মত দিয়েছে প্রায় 26%। তার মানে ব্যবধানটা আসলে অর্ধেকেরও অনেক বেশি। তো এই ক্ষেত্রে এই যে বিএনপি, যে এই জরিপে বিএনপি তো এগিয়ে আছে এই জায়গায়, এবং একই সাথে আরেকটি বিষয় যোগ করি আমি, আরেকটি প্রশ্ন ছিল যে আগামী সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি,
তারেক রহমানের প্রায় সেটি 47.5%। তার মানে এখানেও বিএনপিরই তিনি ভাইস খালেদা জিয়ার চেয়ারম্যান। আছে 18-19%। হ্যাঁ, খালেদা জিয়ার দুটো আছে, যদি সব মিলিয়ে যোগ করেন 66। আপনি দুটো যদি যোগ করেন আপনি বিএনপি শীর্ষ নেতৃত্বের প্রতি মানুষ বলছে যে তাদের সম্ভাবনাটাই বেশি। বেশি এইখানে হচ্ছে এইটা আসলে বিএনপির প্রতি কি বার্তা দিচ্ছে, এবং বিএনপির আসলে কি করা উচিত সামনে এই জরিপের ফলাফলকে মাথায় নিয়ে? আমার ব্যক্তিগত মত হলো, দেখেন, যদি 1 বছর আগে এই প্রশ্নটা করা হতো যে আগামী নির্বাচনে কে জিততে পারে বলে আপনি মনে করেন, আমার ধারণা এর চেয়ে বেশি সংখ্যক মানুষ বিএনপির নাম বলতো। কিন্তু আগামী নির্বাচনে বেশি সংখ্যক আসন জিততে পারে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় হিসেবে জামায়াতের নামটা, জামায়াতে ইসলামীর নামটা উঠে এসছে। প্রায় 26% মানুষ বলছে যে জামায়াতে ইসলামী বিএনপির চেয়েও বেশি সংখ্যক আসন জিততে পারে। জামায়াত কিন্তু গত 1 বছরে বা 1 বছরের বেশি সময় এটা বাজারে ছড়াতে সক্ষম হয়েছে, এটা মানুষের মধ্যে ছড়াতে সক্ষম হয়েছে। তো আমার ব্যক্তিগত মত হলো, বিএনপির প্রতি মানুষের এখনো মনে করে যে, বড় অংশের মানুষ মনে করে যে তারা জিতবে বলেই তারা মনে করে, কিন্তু জামাত এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছে। এবং বিএনপির জনসমর্থন কমছে কিনা, বিএনপির জিতবে একেবারে সেই আস্থা মানুষের মধ্যে কমছে কিনা, এটা বিএনপির পর্যালোচনা করা উচিত, আত্ম অনুসন্ধান করা উচিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। কারণ হলো 5 আগস্টের পরে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং দখল ইত্যাদি ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের নাম এসছে এবং বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সমস্যাটা হলো যে সরকার থেকে কিন্তু আবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় না। বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, কিন্তু সরকার আইনি পদক্ষেপ না নিলে ওই চাঁদাবাজেরা, ওই হাঙ্গামাকারীরা কিন্তু ঘুরে বেড়ায়। তো সেক্ষেত্রে বিএনপির জনপ্রিয়তা কমেছে কিনা, সেটার প্রভাব পড়েছে কিনা, সেটা বিএনপিকে অ্যানালাইসিস করতে হবে, বিএনপিকে জরিপ করতে হবে, বিশ্লেষণ করে দেখতে হবে। আরেকটা হলো যে জামাতের কথা বলছিলাম, জামাত কিন্তু আপনার হলো গিয়ে, জামাত তাদের কিছু কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এসছে, কিন্তু সেটা এত বেশি নয়। জামায়াত আবার এই সুযোগটা নেয়, তারা বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি বলে থেকে রাজনীতি করে থাকে, এটা করবে, খুব স্বাভাবিক। নেতিবাচক প্রচারণা। হ্যাঁ, নেতিবাচক প্রচারণা করবেই, সেটা খুবই স্বাভাবিক, রাজনীতিতে এটা হবেই। তো সেক্ষেত্রে বিএনপির আসলে এটাকে নিয়ে আত্মতুষ্ট না হয়ে বিএনপির আসলে মূল্যায়ন করা উচিত যে তা আরও বেশি হলো, কেন হলো না। বলে নেই, এটা কিন্তু সমর্থন নয়, এটা হলো একজন মানুষের প্রেডিকশন, একজন মানুষের ধারণা যে তিনি কি মনে করেন যে আগামী নির্বাচনে কে জিতবে। এটা কিন্তু 66% মানুষ বিএনপিকে ভোট দেবে, সেই প্রশ্ন কিন্তু আমরা আমাদের জরিপে করি নাই। আচ্ছা, আরেকটি বিষয় যে আওয়ামী লীগ নিয়ে যে মানুষের মনোভাব, গণঅভ্যুত্থানে একটি প্রশ্নের জবাবে, যেটি আগামী সংসদ নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানে প্রতিটি দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি, এরকম একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের জবাবে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বলে মত প্রায় 28% মানুষের, এবং বিনা শর্তে অথবা বিভিন্ন শর্তে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে 69% মানুষ। সংখ্যাটা অনেক। মানে এই বিষয়টা, এই যে এই অভিমতটা উঠে এলো, আপনার কি মনে হচ্ছে যে এই অভিমতের কারণ কি আওয়ামী লীগের প্রতি মানুষের? দেখেন, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন বলতে পারি, কিন্তু জরিপে আমরা জিজ্ঞেস করি নাই যে মানুষ কেন এই মতামত দিয়েছেন। একটা প্রশ্ন হলো যে 28% মানুষ বলেছেন যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে চান না, প্রায় কাছাকাছি 28%-এর কাছাকাছি মানুষ বলেছেন যে তারা শর্তহীনভাবে আওয়ামী লীগকে নির্বাচনে চান। বাকি যে অংশটা, তারা কিন্তু নানা শর্তের কথা বলেছেন। শর্ত কি? একটা হলো দলের সংস্কার, দলের দুর্নীতিবাজ নেতাদের বিচার। আরেকটা শর্ত হলো আপনার হলো গিয়ে ক্ষমা চাইতে হবে, এরকম কয়েকটা শর্ত আছে, মূলত এই দুটো। তো শর্তহীনভাবে এবং শর্তযুক্তভাবে আওয়ামী লীগকে নির্বাচনে চান হলো 69% মানুষ। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ, এই জরিপে যারা এসছেন, তারা একটা বাস্তববাদী উত্তর দিয়েছেন এক্ষেত্রে, যে তারা চান আসলে দুর্নীতির বিচার হোক, অপরাধের বিচার হোক, কিন্তু নির্বাচন আওয়ামী লীগকে আনা হোক, এবং তারা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক এবং একটা শক্তিশালী সরকার হোক। শক্তিশালী সরকার না হলে কি হয় আমরা অতীতে দেখেছি।
2014 সালের সরকার ন্যায্য ছিল না, 2018 সালের সরকার ন্যায্য ছিল না, 2024 সালের সরকার ন্যায্য ছিল না। ন্যায্য সরকার না হলে যেটা হয় আপনার হলো অন্যান্য শক্তিগুলো, আমলাতন্ত্র এবং অন্যান্য, তারা সুবিধা নিয়ে নেয়, জনগণ সুবিধা কম পায়, দুর্বল সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, নানা ধরনের সমস্যা রাষ্ট্রে তৈরি হয়, দেশ চালানো শক্ত হাতে সেটা কঠিন হয়ে পড়ে, সংস্কার করতে গিয়ে তারা প্রচণ্ড বাধার মুখে পড়ে। তো সেসব ক্ষেত্রে আমার মনে হয় যে মানুষ আসলে চায় একটা শক্তিশালী ন্যায্য সরকার। এবং আমার মনে হয় মানুষ আরও চেয়েছে, আপনি আমাদের জরিপে কিন্তু এসছে যে আগামী নির্বাচনে কে জয়ী হতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাত্র 7 থেকে 8% মানুষ বলেছেন যে আওয়ামী লীগের নাম বলেছেন। শেখ হাসিনার ক্ষেত্রে, প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি, সেক্ষেত্রেও 7 থেকে 8% মানুষ, সামান্য মানুষ বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা। তো দুইটা মিলাইলে দেখা যায় যে কোনো কোনো চিন্তক, বুদ্ধিজীবী কিন্তু বলছেন, বিশ্লেষক কিন্তু বলছেন যে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করে না রেখে জনগণকে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত যে তারা তাকে গ্রহণ করছে কি করছে না। তো আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা দেখছে মাত্র 7 থেকে 8% মানুষ, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে চাইছে শর্তহীনভাবে 69% মানুষ। মানে জনগণ চাইছে যে আওয়ামী লীগ আসুক এবং জনগণই সিদ্ধান্ত নিক আওয়ামী লীগকে তারা কি করতে চায়, মানে তারা কি গ্রহণ করবে না বর্জন করবে। আমার মনে হয় যে রাজনৈতিকভাবে পরাজিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নিয়ে নির্বাহী সিদ্ধান্তে নিষিদ্ধ করে রাখা বা কার্যক্রম নিষিদ্ধ করে রাখা, সেটা পরবর্তীতে খুব ভালো ফল দেয় বলে অতীতে দেখা যায়নি। আরেকটি বিষয়, জামায়াতের প্রসঙ্গে আসি একটু। মানে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন, সেইখানে জামায়াতের পক্ষে মত দিয়েছেন 26% মানুষ। আর প্রধানমন্ত্রীর যে প্রশ্নটি ছিল সেখানে প্রায় 25.5% মানুষ জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন। তো এখানে যদি আমি প্রধানমন্ত্রীর প্রশ্নে যদি আসি, তাহলে এখানে আসলে তারেক রহমানের 47.5% আর জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে 25.5%। এখানে ব্যবধানটা প্রায় অর্ধেক। তো এইখানে আপনি কি বলবেন যে জামায়াতের প্রতি এটা কি কোনো বার্তা? দেখেন, প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়, মানে বিএনপির বাইরে এখন জামায়াতের দলের আমিরের নাম আসছে। প্রথমে খালেদা জিয়া, তারেক রহমানের নাম আসছে, দ্বিতীয় আসছে জামায়াতের আমির। জামায়াত কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে এসছে বাংলাদেশের রাজনীতিতে, তারা কিন্তু দ্বিতীয় অবস্থানে কখনো ছিল না এই জরিপে। অন্তত ভোটের ফল আলাদা, জরিপ দিয়ে কিন্তু ভোটের ফল হয় না, আগেই বলে নিই। তো বাংলাদেশে আরেকটা প্রশ্ন আমাদের জরিপে ছিল যে আপনি কি দেখে ভোট দিবেন, দল এবং মার্কা দেখে। জামায়াতের ক্ষেত্রে বার্তাটা হলো 51% মানুষ বলেছেন দল এবং মার্কা দেখে ভোট দিবেন। প্রার্থীর পরিচিতি অনেকের কাছে বিবেচ্য, প্রার্থীর সততা অনেকের কাছে বিবেচ্য। এখন জামায়াতের বিএনপির মার্কাটা কিন্তু ধানের শীষ, এটা কিন্তু মানুষের কাছে পরিচিত। জামায়াতের মার্কাও পরিচিত, কিন্তু জামায়াতের প্রার্থীরা কি পরিচিত? জামায়াতের প্রার্থীরা এলাকায় অত বেশি পরিচিত নয়। তো তাদের প্রার্থীকে জামায়াত কীভাবে পরিচিত করাবে, এটা জামায়াতের জন্য মনে হয় একটা বার্তা। সেটা জামায়াত কতটুকু সফল হবে সেটার উপরে তাদের নির্বাচনের ফল নির্ভর করবে আমার মনে হয়। এখানে একটি বিষয় খুবই লক্ষণীয় যে এই যে গণঅভ্যুত্থানের পর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এত বড় একটি গণঅভ্যুত্থান যেখানে অসংখ্য মানুষ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য লোক। সেইখানে ছাত্রদের দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তো এখানে ধারণার ক্ষেত্রে দেখা গেছে যে 6.7% মানুষ মনে করেন যে নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এনসিপির নির্বাচনে জয়ের সম্ভাবনা 0.8%। আমার মনে হয় যে এটা ঠিকই আছে, কারণ হলো আপনি দেখেন যে এনসিপি এইবার রাজনৈতিক দলটা গঠিত হলো মাত্র অল্প কিছুদিন আগে। তো তারা এসেই বেশি সংখ্যক আসনে জিতে যাবে, এই উত্তর হয়তো এনসিপি নেতারাও দিবেন না। বাস্তববাদী যদি তারা হন, তারা সর্বোচ্চ সংখ্যক আসনে জিতবেন, এটা বিশ্বাস তারাও করবেন না, এবং দেশের মানুষ তো করার প্রশ্নই আসে না। তো সেই উত্তরটা বাস্তববাদী। আবার এনসিপির ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হলো যে তাদের রাজনীতিটা কি। এখানে যদি প্রশ্ন করা হতো যে কাকে ভোট দিবেন, তাহলে দেখা যেত এনসিপির আসলে জনপ্রিয়তার মাত্রাটা কি। আমরা সেই প্রশ্নটা করিনি, কিন্তু অন্যান্য জরিপ আরও এসছে, তাতে দেখা গেছে এনসিপির জনপ্রিয়তা আসলে খুব একটা বেশি নয়। তো
তো এই দলটাকে এখন রাজনীতিটাকে তাদের পুনর্মূল্যায়ন করা উচিত, যে তারা রাজনীতি কোন দিকে যাবে। তারা কিন্তু আসলে দিক ঠিক করতে পেরেছে কিনা সেটা একটা বিভ্রান্তকর পরিস্থিতি। দলের ভিতরে নানা মত আছে তারা কোন দিকে যাবে। এখন আমরা দেখলাম যে ত্রিপক্ষীয় 3 দলের মিলে একটা জোট গঠন করলো তারা। নিশ্চয়ই এনসিপি তারা মূল্যায়ন করছে যে তারা কোন দিকে গেলে ভালো হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিবে। তবে এখন পর্যন্ত তাদের ক্ষেত্রে কোনো সুখকর বার্তা খুবই দেখা যাচ্ছে না। আমরা তো হচ্ছে বিভিন্ন দল, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, এনসিপি নিয়ে কথা বললাম। এবার সামষ্টিকভাবে যদি বলতেন যে সার্বিকভাবে রাজনৈতিক দলগুলোর এই যে যেটি জরিপ, এখান থেকে আসলে তাদের জন্য কি বার্তা লুকায়িত আছে, কিংবা তারা এখান থেকে কি শিক্ষা নিতে পারে? দেখেন, এই জরিপে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বলেছেন যে তাদের আয় বাড়েনি। এই জরিপে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বলেছেন তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এই জরিপে সবচেয়ে আয় রোজগার নিয়ে, কর্মসংস্থান নিয়ে হতাশার কথা এসছে। কিন্তু এখন রাজনৈতিক সামনে একটা নির্বাচন হবে, ইশতেহার হবে, কিন্তু রাজনৈতিক আলোচনায় কি মানুষের আয় রোজগার, জীবনযাত্রা ইত্যাদি আছে? আইন শৃঙ্খলা, দুর্নীতি দমন, কর্মসংস্থান এগুলো আছে? এগুলো কিন্তু খুব একটা জোরালোভাবে আলোচনায় নেই। এখন বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা বিভিন্ন টিভি টক শো বা বিভিন্ন ক্ষেত্রে ইতিহাস চর্চাই বেশি হয়, সেটা নিয়ে কাদা ছোড়াছড়ি হয়, কেউ বিকৃত তথ্য উপস্থাপন করেন, কেউ বিকৃত করার চেষ্টা করেন ইত্যাদি। কিন্তু শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি জীবন দিয়েছে যে গণ অভ্যুত্থানে, সেই শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান কি বেড়েছে? এই সরকার, অন্তর্বর্তী সরকার এই শ্রমজীবী মানুষদের জন্য, শ্রমিকদের জন্য বাড়তি কিছু করেছে? আমি তেমন কিছু দেখি না। তো মানুষ কষ্টে আছে, আগেও কষ্ট ছিল, সেই কষ্টটা খুব একটা লাঘব হয়নি। আগে মূল্যস্ফীতি 14%, 13% বাড়তো, সেই 13%-এর উপরে এখন 8% বাড়ছে, কিন্তু মানুষের আয় সেভাবে বাড়ছে না। মানুষের আয় কমছে, বড় অংশের আয় বেড়েছে মাত্র 11%। বৈষম্য ভয়ঙ্কর অবস্থায় চলে গিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, সেটা এখন আরও বেড়েছে। দেশে দারিদ্র্য বেড়েছে, বিশ্বব্যাংক হিসাব দিয়েছে দারিদ্র্য বেড়েছে। পিপিআরসি হিসাব করে, বড় স্যাম্পল নিয়ে হিসাব করে তারা দেখিয়েছে দেশে দারিদ্র্য এখন প্রায় 28%। তো আমরা মুক্তিযুদ্ধ করলাম বৈষম্যের বিরুদ্ধে, 24-এর গণ অভ্যুত্থান করলাম বৈষম্যের বিরুদ্ধে, তো বৈষম্য কমানোর পদক্ষেপ কোথায়? সব কিছু হারিয়ে গেল। এইটাকে আলোচনার কেন্দ্রে আনা দরকার। মানুষের আয় রোজগার, জীবনযাত্রা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা, এগুলোকে আলোচনার কেন্দ্রে আনতে পারলেই মনে হয় যে দেশের মঙ্গল হবে। আপনি বেশ কিছু বার্তার কথা বললেন। আপনার কি মনে হচ্ছে যে সরকার, যদিও আমাদের ইতিহাস, শিক্ষা নেয়ার ইতিহাস অতীত থেকে আমরা জানি সবাই কেমন সেটা, এই সরকার কিংবা রাজনৈতিক দলগুলো কি আসলে এখান থেকে কোনো বার্তা গ্রহণ করবে নাকি? দেখেন, আমাদের ইতিহাস বলে যে তারা অতীত থেকে শিক্ষা নেয় না, কিন্তু আমাদের ইতিহাস বলে যে শিক্ষা না নিলে তার পরিণতি ভালো হয় না। তো শিক্ষা যারা না নিবে তাদের পরিণতি আগামীতে ভালো হবে না, এটা খুব সহজভাবেই বলে দেওয়া যায়। বাংলাদেশের মানুষ আসলে গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতাহীনতা, এই বৈষম্য এগুলো মেনে নেয় না বলেই কিন্তু, দুর্নীতি অনিয়ম মেনে নেয় না বলেই কিন্তু একটা সরকারকে দীর্ঘমেয়াদে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দীর্ঘমেয়াদে কোনো সরকার থাকতে পারে না। তো সামনের সরকার যদি সেটা না করে তাদের পরিণতিও একই হবে। এখানে একটি বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে জরিপের যে নমুনা, সেটার যে নমুনার যে সংখ্যা 1342, এই বিষয়টা অনেকে ঘুরিয়ে ফিরে সামনে আনছেন যে নমুনার সংখ্যাটা খুবই কম। এ বিষয়ে আপনার বক্তব্য কি বলবেন? দেখেন, জরিপ করা হয় একটা বিজ্ঞান নিয়ে, জরিপ করার একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে যে আমি কত জনসংখ্যা হলে কত নমুনা নেবেন, কিভাবে করবেন, কিভাবে স্যাম্পলিং করবেন, সেটা আমাদের জরিপে বিস্তারিত বলা আছে। আমরা কিভাবে নমুনায়ন করেছি, কিভাবে এই তথ্য সংগ্রহ করেছি, সব কিছু আমাদের জরিপে বিস্তারিত বলা আছে। এবং আমাদের জরিপ করা হয়েছে কি মেকার্স কনসাল্টিং নামের একটা পেশাদার প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা কিন্তু জরিপটা করিনি, তাদেরকে দিয়ে পেশাদারভাবে জরিপটা করেছি। তারা কিন্তু তাদের জরিপ রিপোর্টে এবং ওনার একটা লেখায় আমাদের পত্রিকায় আছে, কিভাবে কি করেছেন ব্যাখ্যা করে দিয়েছেন। তো এটা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য। যারা এটা নিয়ে প্রশ্ন তোলেন তাদের নানা ধরনের উদ্দেশ্য থাকে এবং সেটা নিয়ে তারা করবেনই, স্বাভাবিক। যেটুকু তার পক্ষে যায় সেটুকু নিজে প্রচার করেন, যেটুকু তার বিপক্ষে যায় সেটুকু নিয়ে প্রশ্ন তোলেন, এটা চলতে থাকবে, আলোচনা হবে।
তো এটাকে আমি খুব বেশি বড় করে দেখি না। আমাদের জরিপ নিয়ে আমরা বলছি যে এটা নমুনায়নটা গ্রহণযোগ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রথম আলোর 3 দিন ধরে আয়োজন জরিপ, যে প্রথম আলো একটি জরিপ চালিয়েছিল, সেই জরিপের ফলাফল 3 দিন ধরে প্রকাশিত হয়েছে এবং নানা বিশ্লেষণ সেখানে উঠে এসেছে। তো এরকম নানা বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রতিনিয়তই। পরবর্তী বিশ্লেষণ দেখতে চোখ রাখুন প্রথম আলোতে, আমাদের সঙ্গেই থাকুন।